নমস্কার বন্ধুরা, ছোট গল্প ও কবিতা বাহারে তোমাদের স্বাগত। আজ আমি পাঠ করে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প আদিম। গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং বাংলা সাহিত্যের আরও নিত্য নতুন ভিন্ন স্বাদের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য একান্ত অনুরোধ রইল। চলো তাহলে শুনে নেওয়া যাক আজকের গল্প। দুটো বেনি দিয়ে গড়া প্রকাণ্ড খোপায় ফুলের মালা জড়ানো, হাতে ভারী ওজনের মোটা মোটা কঙ্কন, মিহি ক্রেপের শাড়ির জমকালো টিস্যুর আঁচলটা অবহেলায় পিঠে ফেলা, পায়ের জুতোয় আর হাতের ভ্যানিটি ব্যাগে শ্রীনিকেতনী শিল্প চাতুর্য। অতি আধুনিকার একখণ্ড নিখুঁত নমুনা কৃষাঙ্গ কস্তুরী গাড়ি থেকে নেমে যেন হালকা হাওয়ার মতো ভেসে বাড়িতে উঠে এলো। উঠেই আসতে হয়, রাস্তা থেকে বাড়িটা উঁচু। প্রদীপ বলে 22 তলা দেশ, মিথ্যে বলে না। উপরে নিচে এখানে ওখানে পথ আর বাড়ির যেন গোলক ধাঁধা। কস্তুরীকে দেখে প্রদীপের একাধারে গৃহরক্ষক, সেবক, পালক সবকিছু। পাহাড়ি বালক নানকুটা হতভম্ব হয়ে চেয়ে থাকে। তার চাকরি দশায় এ হেন অপরূপ আবির্ভাব কখনো ঘটেনি। কস্তুরী ওর স্তম্ভিত ভাবটা উপভোগ করে আরও যেন ঝড় বইয়ে দেয়। ঘরে আবার চাবি লাগানো কেন রে? কি মুশকিল, খোল খোল। বলা বাহুল্য, এমন দরাজ হুকুমের পর ইতস্তত করা সম্ভব নয়। নানকু সসম্ভ্রমে দৌড়টা খুলে দেয়। ভ্যানিটি ব্যাগটা দোলাতে দোলাতে দিব্য সপ্রতিভভাবে ঘরে ঢুকে পড়ে কস্তুরী। আর ঢুকেই প্রদীপের টেবিলের কাগজপত্র উল্টে পাল্টে তছনছ করতে থাকে, কবি কোথাও কিছু লিখে ছড়িয়ে রেখে গেছে কিনা। ও বাবা, প্যাডের মধ্যে যে চিঠি! কস্তুরীকে মনে আছে তাহলে? আজ মাস 2-2.5 তো প্রায় চিঠিপত্র বন্ধ। মাঝে মাঝে 2-1 ছত্র যা পাঠায় সে আর চিঠি নয়, নেহাতি দায় সারা কুশল বার্তা। আরে, এ যে রীতিমতো সাহিত্য। চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ে, প্যাডটা খুলে ধরে কস্তুরী, তর সয় না। বাসরে, এসব আবার কি লিখছে প্রদীপ? রাত জেগে তোমায় চিঠিটা লিখছি কস্তুরী। রাত্রে আজকাল জেগেই থাকি প্রায়, কিছুতেই কেন জানি না ঘুম আসতে চায় না। তবু এই জেগে থাকা আমার খারাপ লাগে না। মনে হয় রাতে ঘুমিয়ে থেকে ভারী ভুল করি আমরা। ঘুমিয়ে থাকি তাই পৃথিবীর সমস্ত রহস্য আমাদের অজানা থেকে যায়। আমরা যখন সারা দিন স্থূল প্রয়োজনের তাগিদে ছুটোছুটি করে মরি, তখন ঘৃণায় করুণায় বোবা পৃথিবী নিশ্চল দৃষ্টি মেলে তাকিয়ে থাকে। রাত্রে যদি ঘুমিয়ে না পড়ে আমার মতো জালনা এসে বসো কস্তুরী, তাহলে অনেক কিছু জানতে পারবে। জ্ঞানের পরিধি কত বেড়ে যাবে তোমার, ভারী আশ্চর্য লাগবে। সুদীর্ঘ কাল ধরে রাত্রিটা ঘুমিয়ে নষ্ট করে এসেছো বলে। তুমি কি জানো কস্তুরী, রাত্রির অন্ধকারে অরণ্যে যে মর্মর ধ্বনি ওঠে, সে ধ্বনি কিসের? তুমি হয়তো আজও জানো না সে কথা, আমি জানি। পাতায় পাতায় বাতাসের লীলা মৃগয়ার মুখর চপলতা সে নয়, সে ধ্বনি কোটি কোটি অশরীরী আত্মার বিক্ষুব্ধ আর্তনাদ। প্রতিদিন প্রতি রাত্রে মুহূর্তে মুহূর্তে নিষ্ঠুর নিয়মের নিষ্করুণ আকর্ষণে যেসব হতভাগ্যরা আশা আকাঙ্ক্ষার ভরাপাত্র নামিয়ে রেখে এই শোভা সম্পদময়ী ধরণী থেকে অসময়ে স্খলিত হয়ে পড়ে যাচ্ছে, অনন্ত শূন্যের ক্ষুধার্ত জঠরে
দলে দলে উঠে আসে তারা অন্ধকারের অসাবধান অবসরে, উঠে আসে ছেড়ে যাওয়া পুরনো পৃথিবীর বুকে। উঠে এসে অবাক হয়ে যায় তারা, বেদনায় বিদীর্ণ হয়ে যায়, ধিক্কারে স্তম্ভিত হয়ে যায় পৃথিবীর দুর্ব্যবহারে। এসে চিনতে পারে না কিছু, খুঁজে পায় না নিজের পুরনো জায়গাটাকে, বুঝতে পারে না কোথায় হারিয়ে গেল তাকে হারিয়ে ফেলার গভীর ক্ষতচিহ্নটা। জানতো না মমতাহীন পৃথিবী হারিয়ে ফেলবার সঙ্গে সঙ্গেই নিমেষে মুছে ফেলে ক্ষতির সকল চিহ্ন, নতুন করে নিজেকে সাজিয়ে নেয় আগামী নতুনের জন্য। কাউকে হারিয়ে ফেলে হাহাকার করতে বসবে এত সময় পৃথিবীর হাতে নেই। বুঝতে পেরে ওরা ক্ষুব্ধ অপমানে দলে দলে গিয়ে জড়ো হয় অরণ্যে অরণ্যে। পাতায় পাতায় ছড়িয়ে পড়ে ওদের হতাশ হাহাকার, যেন মাথা কুটে কুটে সাড়া তুলতে চায় মমতাহীনার প্রস্তুরীভূত বক্ষ পঞ্জরে। বুঝি মনে পড়িয়ে দিতে চায়, আমি ছিলাম, আমি ছিলাম, একদা তোমার এই শোভা সম্পদের উপর ১৬ আনা অধিকার ছিল আমার। এমন নির্মম ঔদাসীন্যে আমাকে ভুলে যেও না। এক সময় ফিস ফিস করে কথা কয়ে ওঠে নিজেরা নিজেরা, নিঃশ্বাস ফেলে বলে, ভুলে গেছে আমাদের, আমরা নেই। তখন হয়তো ক্ষণকালের জন্যে অরণ্যা নিস্তব্ধ হয়ে যায়, শুধু একটা অনুচ্চারিত হায় হায় স্থির হয়ে থাকে, আবার আছড়ে এসে পড়ে নতুন দলে। আবার তাদের ভারাক্রান্ত নিঃশ্বাসে পাতায় পাতায় ওঠে মর্মর শিহরণ। সারা রাত্রি ধরে চলে এই আনাগোনা, এই মাতামাতি। নিরুপায় অরণ্যকে সমস্ত রাত ধরে সহ্য করতে হয় অশরীরী আত্মাদের এই অদ্ভুত আক্রমণ। উষার আলো ফুটলে তবে অরণ্যের মুক্তি, তখন সে নিঃশ্বাস ফেলে বাঁচে। প্রেতাত্মারা আলোর আভাসে সচকিত হয়ে ওঠে, বুঝতে পারে জীবিত প্রাণীর রাজ্যে এ তাদের অনধিকার প্রবেশ। বুঝতে পেরে ম্লান মুখে বিদায় নেয় তারা। আমার এই অদ্ভুত কল্পনার খবর পেয়ে তুমি কি হাসছ কস্তুরী? ভাবছ দিনের আলোয় কি অরণ্যে মর্মধ্বনি ওঠে না? ওঠে বই কি, ওঠে। সে ধ্বনি শাখাপত্রে বাতাসের লীলা চাপুল্যের। তখন কেউ ফিস ফিস করে কথা কয়ে ওঠে না। কস্তুরী, দিনের আলোয় তুমি যদি অরণ্যের জটিলতায় ঘুরে বেড়াতে চাও, তখন যে শব্দ তুমি শুনতে পাবে সে নিতান্তই তোমার নিজেরই পায়ের চাপে শুকনো পাতা গুড়িয়ে যাওয়ার শব্দ। তখন রহস্যহীন মৌন অরণ্য গম্ভীর মুখে চেয়ে থাকবে তোমার দিকে। সারা রাত্রির মাতামাতির ইতিহাস দেখতে পাবে না তার মুখের কোনো রেখায়। কস্তুরী, অরণ্যের এত কাছাকাছি কখনো থেকেছ তুমি, যেখান থেকে জানালা খুললেই বনের গন্ধ পাওয়া যায়? গভীর রাত্রে বিছানা থেকে উঠে এসে জানালায় দাঁড়িয়ে আবিষ্কার করেছ অরণ্য মর্মরের সত্যকার ইতিহাস? না না, নিশ্চয় তুমি এসব দেখনি কস্তুরী, নিশ্চয় শোনোনি এসব। যদি শুনতে পেতে তাহলে পরীক্ষায় একটা বাড়তি ডিগ্রি আর কিছু পরিমাণ বেশি নম্বর আহরণের আশায় ইটকাঠের অরণ্যে মুখ গুজে পড়ে থেকে অমন দুরূহ তপস্যায় মগ্ন থাকতে পারতে না। তোমার এই তপস্যাটা কি হাস্যকরই লাগছে আজ আমার কাছে। আকাঙ্ক্ষার পরিধি কত ছোট হয়ে গেছে আমাদের। ভাবলে তোমার বিস্ময় লাগে না কস্তুরী? পড়ে হাসছো, কিন্তু সত্যি বলছি। কেন জানি না রোজ রাত হলেই এই অদ্ভুত কল্পনায় যেন পেয়ে বসে আমাকে। কি হাস্যকর লাগে নিজেদেরকে, কি তুচ্ছ লাগে দৈনন্দিন জীবন সংগ্রামের সহস্র খুঁটিনাটি। কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল এখানে, চিঠিতে খুলে লেখবার উপায় নেই, দেখা হলে বলবো।
আমার মনে হয় হয়তো এই সমস্ত সেই ঘটনারই প্রতিক্রিয়া। সত্যকার একটা পরীক্ষা না এলে প্যাডটা উল্টে পাল্টে দেখে কস্তুরী। না, আর কোথাও কিছু লেখা নেই। নিশ্চয়ই রাত্রে লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছিলেন কবি। তারপর ভোর না হতেই ছুটেছেন চাকরি বজায় রাখবার কঠোর তপস্যায়। মৃদু একটু হাসি ফুটে ওঠে কস্তুরীর ঠোঁটের কোণে। আহা, বেচারা! ও কি জানতো ৩৫০ মাইল দূর থেকে হঠাৎ এসে পড়ে কস্তুরী ওর কাব্যের ওপর হানা দেবে? নিশ্চয়ই আবার আজ রাত্রে খাওয়া দাওয়া সেরে ২-৪টে সিগারেট ধ্বংস করে নিয়ে মৌজ করে বসে অসমাপ্ত চিঠিখানা শেষ করত কথার জাল বুনে বুনে। মধুর রসের প্লাবন বইয়ে ফেলেও কস্তুরীকে ভাসিয়ে নেওয়া সম্ভব হয়নি বলেই বোধহয় এবারে অদ্ভুত রসের আমদানি করতে শুরু করেছে প্রদীপ। অরণ্য মর্মরের সত্য ইতিহাস। রৌদ্রদগ্ধ বহির প্রকৃতির দিকে একবার তাকিয়ে দেখে আর একবার হেসে ওঠে কস্তুরী। আহা, বেচারা রে! শক্তি সামর্থ্যওয়ালা এতখানি লম্বা চওড়া পুরুষ জাতটাকে বিরহ জিনিসটা কি কাবুই না করে ফেলে। তা নয়তো সমস্ত দিন খেটে পিটে এসে ইঞ্জিনিয়ার সাহেব কিনা মাঝরাত্রে জানলা খুলে জঙ্গলের দিকে তাকিয়ে তাকিয়ে বঞ্চিত আত্মাদের অতৃপ্ত হাহাকার শুনতে বসেন। মাথা খারাপ? কিন্তু ঘটে যাওয়া ঘটনাটা কি? প্যাডটা চাপা দিয়ে রেখে ভ্যানিটি ব্যাগটা লুপতে লুপতে ঘরের বাইরে বেরিয়ে আসে কস্তুরী। বাচ্চা চাকরটাকে ডাক দিয়ে প্রশ্ন করে, ওহে বীরভদ্র, তোমার সাহেব কখন ফিরবেন জানো? পাহাড়ি ছেলেটার ভাগ্যে এমন একটি গরীয়সী প্রশ্নকারিণী কখনো জুটেছে কিনা সন্দেহ। তবে সে বিগলিত কৃতার্থে এক গাল হেসে ভাঙা বাংলায় যা বলে সেটা কস্তুরীর পক্ষে খুব হৃদয়গ্রাহী হয় না। সন্ধ্যার আগে প্রদীপের ফেরবার কোনো আশাই নেই নাকি। আর এখন সবে বেলা 11টা, অর্থাৎ কমপক্ষে এখনো ঘন্টা সাথে একা থাকতে হবে কস্তুরীকে। ট্রেনে এলে এটি হতো না। যথারীতি খবর দিয়ে বেরিয়ে অধীর আগ্রহে স্টেশনে অপেক্ষমান প্রদীপের কাছে এসে নেমে পড়তে পারলেই হয়ে যেত। অপ্রত্যাশিত সৌভাগ্যে দিশেহারা প্রদীপের সেই চেহারা কল্পনা করতে পারছে কস্তুরী। তা নিজেই বা সে কি কম কবিত্বটা করে বসেছে? যেই ইচ্ছে হলো আকাশে উড়ে চলে এলো। হঠাৎ এসে পড়ার মজাটাই মনে রেখেছে, অসুবিধেটা তো ভেবে দেখেনি। এতক্ষণ কি করবে সে? স্নান আহার সেরে নিয়ে দিব্যি নিটোল একটি ঘুম দেবে? আরে ছি, অসম্ভব। তবে জুতোর চাপে শুকনো পাতা গুড়িয়ে বেরিয়ে বেড়াবে বনের ধারে ধারে? রক্ষে করো বাবা। তাহলে প্রদীপের ঘর সংসার তছনছ করে নতুন করে গোছাতে বসবে? পুঁথিগত প্রাণা হলেও কস্তুরী যে গৃহিণীপনার অযোগ্য নয় এ কথা প্রমাণ করে দেবে প্রদীপের কাছে। থাকবে যাক, কে অকারণ অত খাটে। সংসার করতে যখন আসবে দেখিয়ে দেবে একেবারে। তবে কি ওর খাতাপত্র বই কাগজ তল্লাশ করবে বসে বসে? আরো কি কি উদ্ভট পাগলামির নমুনা সংগ্রহ করতে পারা যায় তাই দেখতে? দূর, মজুরি পোষাবে না। সব থেকে ভালো যত ইচ্ছে আলিশি করে স্নানাহার পর্ব সেরে এই চাকরটার সঙ্গে গল্প জমানো। হোক না বালক মাত্র, তবু কৃতার্থ হয়ে যাবে সন্দেহ নেই। শিথিল ভঙ্গিতে খোপাটা খুলতে খুলতে ভ্রু ভঙ্গি করে বলে, এই হাদারাম, তোর সাহেবের ঘরবাড়ি সব তো এক কথায় আমার হাতে ছেড়ে দিলি। বল দেখিন আমি কে? হাদারাম ঘাড় হেলিয়ে বলল,
জানি, মেম সাহেব। চমৎকার। কি তোকে বলল শুনি? কেউ বলল না, আমি বুঝছি। বেশ করেছো। যাও, এখন চানের জল দাও দেখি। হুম, তারপর তোদের এখানে কিছু খেতে টেতে পাওয়া যাবে তো? খুব। যতটা সম্ভব ঘাড় হেলিয়ে জবাব দেয় নানকু। ভারী আশ্বাসের সুর ছেলেটার কণ্ঠে। কস্তুরী হেসে ফেলে বলে, শুনে বাঁচলাম। তা কি খেতে দিবি একেবারে জেনেই প্রাণ শীতল করে যাই। কি আছে তোদের ভাড়ারে? কথার সুখেই কথা কওয়া। খুশির পাত্র উপচে পড়লে এমনই হয় বোধ হয়। পাহাড়ি ছেলেটা কস্তুরীর কৌতুক কথার অর্থ বুঝুক না বুঝুক, তবু উপযুক্ত শ্রোতার অভাবে ওর সামনেই নিজেকে ঝলসে তুলবে কস্তুরী। গানের সুরের মতো হেসে উঠবে অকারণ, গেয়ে উঠবে এক লাইন গান, কথা বলবে ছড়িয়ে ছিটিয়ে প্রয়োজনের অতিরিক্ত। প্রদীপ অনুপস্থিত, তবু সারা বাড়িতে তো তার উপস্থিতির বাতাস বইছে। এ বাড়ি কস্তুরীর, এ সংসারের উপর যথেচ্ছ কর্তৃত্বের দাবি কস্তুরীর। ভাবতে কি অপূর্ব রোমাঞ্চ। সত্যি, বই খাতা নিয়ে তখন চলে এলেই হতো প্রদীপের সঙ্গে। নাইবা অনার্স নিত, নাইবা হতো ফার্স্ট ক্লাস ফার্স্ট। কি লাভ হবে তাতে? কি ক্ষতি হতো এমেটা যদি নাই দিত? প্রদীপ বেচারা, না কস্তুরী নিজেই বেচারি? খোলা চুল আঙুলে জড়াতে জড়াতে কস্তুরী হাস্যোজ্জ্বল মুখে বলে, কই বল শুনি। ছেলেটা মহোৎসাহে জানায়, চাল ডাল আলু পেঁয়াজ ডিম মাখন ঘি আটা, কোনো বস্তুরই অভাব নেই সাহেবের ভাড়ারে। তবে যদি মেম সাহেবের মুরগির মাংস খাবার বাসনা থাকে, কিঞ্চিত সবুর করতে হবে। অবশ্যই বেশি নয়। ছুটে গিয়ে ওই বনের ধারে মণিহারির বউকে খবর দিয়ে আসতে যা দেরি। মণিহারির বউ? সে আবার কে? সাধারণ কৌতূহলে প্রশ্ন করে কস্তুরী। কিন্তু উত্তর শুনে কৌতূহল আর সাধারণ থাকে না, ভয়ঙ্কর হয়ে ওঠে। মণিহারির বউ, সেই যে মণিহারি সাহেবের ট্যুরে বেরোনোর সময় তল্পি বইত, সাহেবের গাড়ি আর বন্দুক সাফ করত, যে মারা পড়ল সাহেবেরই সেই বন্দুকের গুলিতে, তারই বউ। সাহেবের প্রাণ বাঁচাতে পুলিশের কাছে মিছে কথা বলেছে বলে ওর আত্মীয় কুটুমেরা ওকে একঘরে করে দিয়েছে কিনা। ওই বনের একটা চালা তুলে নিয়ে একলা থাকে সে এখন। মুরগি পোষে, ডিম বেচে, বেতের চুপড়ি বনে। তাকে একবার খবর দিতে পারলেই কস্তুরীর বাসনা পূর্ণ হয়। এমনকি ও এসে মাংস রান্না করে দিয়ে যেতেও পারে পর্যন্ত। খুব ভালো রাঁধে ও। কতদিন রান্না মাংস চুপি চুপি রেখে যায় সাহেবের জন্যে। সাহেব না জেনে তারিফ করেন এই আনাড়ি ভূত নানকুকে। আঙুলের আগায় খোলা চুলের গোছা এঁটে এঁটে বসেছে, লাল হয়ে উঠেছে আঙুলের ডগা। কিন্তু মুখটা, মুখটা অমন লাল হয়ে উঠেছে কেন কস্তুরীর? অদৃশ্য কোনো রজ্জুতে কেউ ওর কণ্ঠনালীটা কি জড়িয়ে জড়িয়ে পাক দিচ্ছে? ও বসে পড়েছে উঠোনে পড়ে থাকা তেলচিটে খাটিয়াটার উপর। ধুলোয় লুটোচ্ছে দামি শাড়ির ঝকঝকে আঁচলটা। এই তবে ঘটনা? অনেক কষ্টে কণ্ঠস্বরকে এইটুকু মুক্তি দিতে পারে কস্তুরী। ও, ওই মণিহারি গুলি খেলো কেন? ছেলেটা অকপট সরলতায় ব্যক্ত করে। যদিও অপরের কাছে বলতে মানা, কিন্তু কস্তুরী যখন নিতান্তই সাহেবের নিজের মেম সাহেব, তখন বলতে বাধা নেই। পুলিশ জানে বটে, বন্দুক সাফ করতে গিয়ে হঠাৎ ভুলক্রমে গুলি ছুটে মারা গেছে মণিহারি। ওর বউও বলেছে সেই কথা পুলিশের কাছে। কিন্তু আসল কথা তা নয়।
রাতের অন্ধকারে সাহেব ওর চোখ দেখে বন বিড়াল ভেবে ভয় খেয়ে গুলি করেছেন। ভয়? কিসের ভয়? মানুষকে বন বিড়াল ভাববার মানে? আর তো চিৎকার করে ওঠে কস্তুরী। ছেলেটা হতাশ ভাবে দুই হাত উল্টে বলে, কি জানি মেম সাহেব, ও পাগলটা কেন যে রাত ভোর জেগে জেগে সাহেবের জানলায় চোখ রেখে ঘর পাহারা দিত, কে জানে। ওর চোখ দুটো ছিল ঠিক বন বিড়ালের মতো, রাতে আগুনের মতো জ্বলতো। ঘুমের ঘোরে উঠে সাহেব হঠাৎ ভয় খেয়ে। ধীরে ধীরে ধাতস্থ হচ্ছে কস্তুরী, গম্ভীরভাবে বলে, তা ওর বউ পুলিশের কাছে মিছে কথা বলতে গেল কেন? ছেলেটা যেন কস্তুরীর অজ্ঞতায় অবাক হয়ে যায়, নিজে নিতান্ত বিজ্ঞের মতো বলে, না বললে সাহেবের নামে কেস হতো না? হতোই বা, উদ্ধত স্বরে বলে কস্তুরী। সাহেবের ফাঁসি হলে ওর কি লোকসান ছিল? ওর নিজের স্বামী খুন হয়ে গেল। ছেলেটা নিজের ঠোঁটের উপর একটা আঙুল ঠেকিয়ে কণ্ঠস্বর খাটো করবার ইঙ্গিত জানায় কস্তুরীকে। চুপি চুপি প্রতি প্রশ্ন করে, সাহেবের ফাঁসি হলে ওর আদমি বেঁচে উঠত? এত বড় মহৎ প্রশ্নের উত্তর সাধারণ মানুষের কাছে থাকে না। কিন্তু কস্তুরী কেন সেই মহানুভব নারীর কাছে কৃতজ্ঞ হচ্ছে না, যার একটি মাত্র কথায় ফাঁসি হয়ে যেতে পারত কস্তুরীর স্বামীর? সে সুযোগ গ্রহণ না করে যে নিজের স্বামী হন তার প্রাণ রক্ষা করেছে। বরং আরো রুক্ষ, আরো ক্রুদ্ধ স্বরে মন্তব্য করে বসে কস্তুরী, নাইবা বাঁচল, মানুষ খুন করলে ফাঁসি হওয়াই তো উচিত। পাহাড়ি ছেলেটা চমকে মুখ তুলে এক নিমেষে তাকিয়ে থাকে কস্তুরীর মুখের দিকে, তারপর গম্ভীরভাবে বলে চলে, গোসলখানায় জল দিচ্ছি। 7 ঘন্টা অপেক্ষা করতে হয় না। বেলা 3টের মধ্যেই এসে পড়ে প্রদীপ। এরোড্রোমের এক ছোকরা কর্মচারী কি সূত্রে যেন চিনত কস্তুরীকে, সেই শতপ্রবৃত্ত হয়ে খবর দিয়েছে প্রদীপকে। ছুটে এসেছে গাড়িখানার হাওয়া গাড়ি নাম সার্থক করে। ছুটে এসেছে বিস্ময়, আনন্দ আর উৎসাহে জলজল করতে করতে। না, নিজেকে আর আটকে রাখতে রাজি নয় সে। ছোকরা চাকরটার সামনেই কস্তুরীকে প্রায় জড়িয়ে ধরে আর কি। কিন্তু আশ্চর্য, কস্তুরী কি কঠিন আর কি নিরুত্তাপ। জমাট কঠিন হিমশীতল একখণ্ড বরফ স্বামীকে উপহার দেবে বলেই কি এই হিম পাহাড়ের দেশে ছুটে এসেছে কস্তুরী? রোদ পোড়া বরফের মতোই কি ভয়ানক ঝকঝক করছে ওর সাদা উজ্জ্বল চোখ দুটো। কি হলো কস্তুরী, শরীর খারাপ লাগছে? শরীর? হেসে ওঠে কস্তুরী, আশ্চর্য রকমের ভালো লাগছে। পাহাড়ে হাওয়ায় এক্ষুনি খিদে বেড়ে যাচ্ছে। প্রদীপ ব্যথিত স্বরে বলে, এলে যদি, তো অমন দূরে কেন কস্তুরী? কি অদ্ভুত লাগছে তোমাকে, তুমি বলে যেন চেনাই যাচ্ছে না। কস্তুরী আর একবার হাসির ঝিলিক দিয়ে ওঠে। রাত জেগে ক্ষুধিত আত্মার নিঃশ্বাস শুনে শুনে তোমার পার্থিব দৃষ্টিটা কিছু খাটো হয়ে গেছে বোধ হয়। ওহ, তুমি আমার চিঠিটা পড়েছ বুঝি? চমকে ওঠে প্রদীপ। ও সব আমার অর্থহীন পাগলামি, দেখলে কেন? লিখেছিলাম তোমাকে, কিন্তু পাঠাতাম না, তুমি এসেই সব দেখে ফেললে। অন্যায় হয়ে গেছে না? কস্তুরী বাঁকা কটাক্ষে বলে, হঠাৎ বড় অসুবিধায় পড়ে যেতে হলো কেমন? যাক, কালই ফিরছি, বেশি অসুবিধে বাড়াবো না। ব্যাকুল প্রদীপ এ রহস্যের মীমাংসা করতে পারে না। এমন হঠাৎ এসে পড়ল কেন কস্তুরী? এসেছে যদি, তো এমন দূরত্বের আবরণে ঘিরে রেখেছে কেন নিজেকে? কেন ওর স্বভাবসিদ্ধ প্রগল্ভতায় বেপরোয়া ভাবে স্বামীর কণ্ঠলগ্ন হয়ে ঝুলে পড়ে বলছে না, কি মজা করলাম বলো তো, কেমন জব্দ? চিঠি না দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকবে আর? যাকগে, এখন আর রহস্য ভেদের চেষ্টা করে লাভ নেই। রাত্রিটা তো হাতে আছে,
সমস্ত দ্বন্দ্ব, সমস্ত বাধা, যত কিছু অভিমান আর ভুল বোঝার মধুর পরিসমাপ্তির আশ্বাস নিয়ে এখন চলুক সাধারণ আতিথ্যের পালা। তা সেটা উভয় পক্ষেই চলে। ভদ্রতা আর সৌজন্যের কে কত নিখুঁত অভিনয় করতে পারে তার প্রতিযোগিতা চলে যেন। চা খাওয়া সারা হতে বেলা পড়ে যায়। প্রদীপ বলে, চলো কস্তুরী, বেরিয়ে আসা যাক একটু। বেড়াতে? কোথায়? বনে জঙ্গলে, যেখানে তোমার খুশি। আজ সব তোমার ইচ্ছেই। কস্তুরী তীক্ষ্ণ হেসে বলে ওঠে, বনের পথটা তোমাকে ভীষণভাবে টানে, তাই না? প্রদীপ একটু থতমত খেয়ে ওর দিকে তাকায়, তারপর অবাক হয়ে বলে, ঠিক বলেছ কস্তুরী, সত্যি অরণ্য যেন অবিরত আমাকে আকর্ষণ করতে থাকে। কেন বলো তো? নিজেই বুঝতে পারি না আমি কেন এমন হয়। কতদিন মাঝরাতে ইচ্ছে করে বেরিয়ে পড়ে দেখি কি রহস্য লুকোনো আছে ওখানে। কেন কিছুতেই ওকে ভুলে থাকতে পারি না আমি। তুমি বলতে পারো কস্তুরী, কেন এমন হয়? পারি, গম্ভীরভাবে উত্তর দেয় কস্তুরী। বুনো পাহাড়ি মেয়েরা অনেক কিছু মন্ত্রতন্ত্র টুকটাক জানে। এর মানে? এ আবার কি একটা যা খুশি উত্তর হলো? ও কথা বললে যে? বললাম এমনি, চলো চলো, দেখে আসি তোমার অরণ্যের আত্মা কি। দূর ছাই, প্রদীপ চেষ্টাকৃত লঘু স্বরে বলে, কি দুপাতা ছাইপাশ বাজে কথা লিখে রেখে তোমার মাথাটাকেই বিগড়ে দিয়েছি দেখছি। বেড়াতে বেড়াতে সন্ধ্যা পার হয়ে যায়। কৃষ্ণপক্ষের মৃদু জ্যোৎস্না গাছের ফাঁকে ফাঁকে কোথাও হালকা, কোথাও ঘন হয়ে দাঁড়িয়ে আছে। পায়ের চাপে চাপে শব্দ উঠেছে শুকনো পাতা গুড়িয়ে যাওয়ার। আগে কিছু কিছু কথা হচ্ছিল, ক্রমশ বন্ধ হয়ে গেছে। নির্বাক দুটি প্রাণী যেন কোণে অমোঘ বন্ধনে বন্দী হয়ে যন্ত্রের মতো চলছে পাশাপাশি। হঠাৎ একসময় মৃদু একটু হেসে কস্তুরী বলে ওঠে, দেখো, অরণ্যের জটিলতায় পথ হারিয়ে ফেলবে না তো? প্রদীপ দাঁড়িয়ে পড়ে, একটু চুপ করে থেকে স্থির স্বরে বলে, বোধ করি অমনি কোনো সন্দেহ তোমার পথকে জটিল করে তুলছে কস্তুরী। কিন্তু নিশ্চিন্ত থেকো, আমার পথ হারাবে না। আমার ধ্রুবতারা আছে। কই? কোথায়? একটু দুর্বল আর ফ্যাকাশে শোনায় কস্তুরীর গলা। বাহ, বলে খেলো হব কেন? সে হলো নিজের জিনিস। উত্তর দিতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে কস্তুরী, সভয়ে বলে, বনের ভেতর ওখানে আলো কিসের? আলো নয়, আগুন। পাতা জেলে ভাত রাঁধছে। ও কি, ও কি, পাথর ছুঁড়ছ কেন? কি সর্বনাশ! হঠাৎ এ কি? পথ থেকে কুড়িয়ে নেওয়া ভারী পাথরের টুকরোটা হাত থেকে ফেলে দিয়ে কস্তুরী প্রায় হাঁফাতে হাঁফাতে বলে, দেখতে পাচ্ছ না, ওখানে কি যেন একটা বুনো জানোয়ার বসে রয়েছে। কি ভয়ানক! ও যে মণিহারির বউ, ওই তো পাতা জেলে ভাত রাঁধছে। কিম্ভূত মতো বিশ্রী জোব্বা জাব্বা পড়ে আছে বলে ওই রকম দেখাচ্ছে। ওর গল্প করব তোমার কাছে। এখন বলছো জানোয়ার? শুনে বলবে দেবতা। ও আমার প্রাণদাত্রী, তা জানো? আচ্ছা, এখন পরিচয় করিয়ে দিই, পরে সব বলবো। ওরে এই বউ, এ মণিহারির বউ রে। পায়ে পায়ে দুজনেই বেশ খানিকটা এগিয়ে এসে গেছে ততক্ষণে। সাড়া পেয়ে আগুনের কাছ থেকে উঠে আসে মানুষটা। উঠে এসে দাঁড়িয়ে পড়ে, কথার উত্তর দেয় না। নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটো মানুষের দিকে। গাছের সারি এখানে পাতলা, জ্যোৎস্না যেন খানিকটা হাঁপ ফেলে বেঁচেছে। সেই মৃদু জ্যোৎস্নায় সামনাসামনি স্থির হয়ে থাকে দুজোড়া চোখ। খুব স্পষ্ট কিছুই দেখা যায় না, অস্পষ্ট হয়ে গেছে শিফন শাড়ি,
ওমেগা ঘড়ি, জয়পুরি কঙ্কন আর শান্তিনিকেতনী বটুয়া। অস্পষ্ট হয়ে গেছে বহু ব্যবহৃত ঘাগরার গায়ে বেরঙা ছিটের তালি, দরা দরা সেলাই। অস্পষ্ট হয়ে আছে সমস্ত পরিবেশ। স্পষ্ট হয়ে উঠেছে শুধু দুজোড়া চোখ। কি আছে সে চোখে? প্রভু পত্নীর প্রতি সসম্ভ্রম সমীহ, স্বামীর প্রাণদাত্রীর প্রতি সুগভীর কৃতজ্ঞতা? না, সে চোখে আছে শুধু আদিম অরণ্যের নিবিড় ছায়া, অথবা ছায়া নয়, আগুন। আগুন যারা জ্বালাতে জানতো না, সেই গুহাবাসিনী আদিম প্রকৃতামহীদের চোখে যে আগুন ঝিলিক মারত, সেই আগুন। পরিবেশটা সহনীয় করে তুলতে প্রদীপ বুঝি বলতে চেষ্টা করে, কিরে, রান্না করছিস? কিন্তু গলা দিয়ে ওর স্বর ফোটে না। যেমন এসেছিল তেমনই ফিরে যায় মণিহারির বউ, শুধু অবহেলার একটা সেলাম জানিয়ে। ফেরার পথে হালকা ভঙ্গিতে কস্তুরী বলে, উফ, কি ভয়ানক চোখ দুটো ওর, যেন জ্বলছিল। ভাগ্যিস তোমার বন্দুকটা সঙ্গে ছিল না, থাকলে হয়তোবা বনবিড়াল ভেবে গুলি করে বসতাম। চমকে ওঠে প্রদীপ। কে বলল ওকে? মুহূর্তে সব স্পষ্ট হয়ে যায় ওর কাছে। ওহ, তাই, তাই এই ভাবান্তর কস্তুরীর। কিন্তু বেশ স্থির কৌতুকের ভঙ্গিতেই বলে, তবু ওর বাচ্চাটা নিতান্তই ভাগ্য বলতে হবে, নইলে অস্ত্রের অভাব তো ছিল না কস্তুরী। আদিম পৃথিবী, সেই আদিম বর্বর যুগ থেকে এই সভ্য ভব্য আণবিক যুগ পর্যন্ত মানুষের হাতের কাছে পাথরের টুকরোর যোগান ঠিকই রেখেছে। প্রস্তর যুগ শেষ হয়ে গেছে বলে যে সে অস্ত্রে কাজ হয় না, তা তো নয়। বন্ধুরা, শেষ হলো আজকের গল্প। আমন্ত্রণ রইল পরবর্তী গল্প শোনার জন্য। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।